সাউথ আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয়? বার্বাডোসে হবে শিরোপার ফয়সালা। কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। 2 জুন আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে দিয়ে। আজ ফাইনালেও তিনিই আমাদের অতিথি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেভাবে 20 দলের শুরুটা করেছিলেন আপনি এই আমাদের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে, আজকে যখন 20 দল থেকে 2 দলে আসলো, তখনও আপনি আছেন, কিন্তু সবচেয়ে সেরা 2 দলই কি আসলো? শুরুর প্রশ্ন হচ্ছে এটাই। যদি টুর্নামেন্টে দেখি আমার মনে হয় যে প্রথম রাউন্ডে সেটব্যাক দেখেছিলাম। চ্যাম্পিয়ন কন্টেন্ডার নিউজিল্যান্ড চলে গেল ফার্স্ট রাউন্ড থেকে। শ্রীলঙ্কা যদি চ্যাম্পিয়ন কন্টেন্ডার না, বাট গুড সাইড T20 ফর্ম, তারা চলে গেছেন। বাট সিন্স দেন আমার মনে হয় যে ইংল্যান্ড এবার ফাইনালে আসার মতো ক্রিকেট খেলেনি আমার কাছে মনে হয়েছে। ইনফ্যাক্ট ওখানে পাকিস্তানও কিন্তু বেরিয়ে গেল। ওখানে পাকিস্তান উঠে গেছে, আর আরেকজন চ্যাম্পিয়ন কন্টেন্ডার ছিল, পাকিস্তানে বেরিয়ে গেছেন। বাট পাকিস্তানও মনে হয় না ওরকম ফাইনালে আসার মতো ওরকম ক্রিকেট খেলেছে। ফার্স্ট রাউন্ডে পাকিস্তান ওয়াজ অর্ডিনারি ক্রিকেট খেলেছে আমি বলবো। ইংল্যান্ড গতবার চ্যাম্পিয়ন, সেকেন্ড রাউন্ডে যাওয়াটাই তাদের জন্য মুশকিল ছিল। বাট সেকেন্ড রাউন্ডে আসার পরে কিছু ভালো ম্যাচ খেলেছে। বাট আমার মনে হয় না ইংল্যান্ড এবার ফাইনালে আসার মতো ক্রিকেট খেলেছে, বিকজ স্পেশালি সেমিফাইনালে তারা যেই ক্রিকেটটা খেলেছে। আপনি কন্ডিশনের কথা দিতে পারেন, বাট এখন কিন্তু ইংলিশ প্লেয়াররা, সাবকন্টিনেন্টের বাইরের প্লেয়াররা সাবকন্টিনেন্টে প্রচুর ক্রিকেট খেলে। ফ্রান্স ক্রিকেটের সুযোগ নেই, তারা কিন্তু এই অঞ্চলে অনেক ক্রিকেট খেলে। ওই অজুহাত দেওয়ার সুযোগ নেই। অস্ট্রেলিয়া বলবো বিট আনলাকি, বাট তারাও আসলে যে ম্যাচে আফগানিস্তানতে হেরেছে সেটাও তাদের আপস অ্যান্ড ডাউনস ছিল। সাউথ আফ্রিকা, আমি এখন আসি লাস্ট দিন। সাউথ আফ্রিকা থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু সাউথ আফ্রিকা 1 রানে জিতেছে, 5 রানে জিতেছে, 7 রানে জিতেছে। শ্রীলঙ্কার সাথে সম্ভবত 70+ রান করতে তাদের 4 উইকেট গিয়েছে। সাউথ আফ্রিকার জার্নিটা কিন্তু ভালো, মানে অত সহজ ছিল না, মসৃণ ছিল না, কিন্তু দেয়ার স্টেডি পারফরমেন্স ছিল। এই ফাইনালে আসা পর্যন্ত তাদের সম্ভবত 3টি 50 হয়েছে, তার মধ্যে 2টি ডিককের। তাদের বোলাররাও কিন্তু টপ 5-এ কেউ নেই, বাট সবাই কাছাকাছি আছে বাকি বোলাররা। আমাদের সাউথ আফ্রিকা ভালো লেগেছে। আমি বলি যে তারা যোগ্য দল হিসেবে এসেছে, বিকজ তাদের পারফরমেন্স কোনো এর নিচে ছিল না, স্লো বাট স্টেডি ছিল, বরঞ্চ একটু করে উপরে উঠেছে। এবং তাদের সেরা পারফরমেন্সটা কিন্তু আমরা সেমিফাইনালে দেখেছি। যদিও সেমিফাইনালে উইকেট নিয়ে আমাদের সবার বিগ কোশ্চেন মার্ক আছে যে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল উইকেট এমন হওয়া উচিত কিনা। আমি মনে করি অবশ্যই এটা টোটালি আনফেয়ার টু ওয়ার্ল্ড কাপ অ্যান্ড সেমিফাইনাল। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল তো খুব আনফেয়ার ছিল উইকেটটা, বাট তারা তাদের কাজটা করছে। তাদের বেস্ট ফর্মটা আমরা সেমিফাইনালে দেখেছি। আচ্ছা, ওই উইকেটটা কি আফগানিস্তানকে তোলার জন্য করা হয়েছিল? মানে হঠাৎ করে কি মনে হয় যদি যেরকম, কারণ তাদের স্ট্রেংথ তো ছিল ওইটাই, কিন্তু তারা 56 রানে অল আউট হয়ে যে একটা মানে গুবলেট করে ফেললো। ওই উইকেটে যদি আফগানিস্তান 130 করতো, আফগানিস্তান কিন্তু ফাইনালে যেত। সেটাই বলতে ইন্ডিকেশন তো সেরকম দিচ্ছে, যদি এটা শুনতে কেমন লাগবে, বাট ইন্ডিকেশন তো তেমনই দিচ্ছে। সাউথ আফ্রিকা আমি মনে করি যোগ্য দল হিসেবে ফাইনালে ডিজার্ভ ইট, এবং তাদের বেস্ট ক্রিকেটটা মনে আমরা এখনো দেখিনি। বেস্ট ক্রিকেট বলতে হচ্ছে তাদের যেই কয়জন খেলোয়াড় যারা এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেট T20-তে বিধ্বংসী ব্যাটসম্যান ব্যাটিং করে থাকেন, ডিকক, ক্লাসেন, তাদের সেরাটা কিন্তু আমরা দেখিনি। বোলিং সাইড ইজ ফাইন, বিশেষ করে তাবরেজ শামসি আসার পরে তারা এখন কমপ্লিট বোলিং টিম। আপনার এই জায়গাটা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই। তাদের বললেন বেস্ট ক্রিকেটটা আমরা দেখিনি, এখন ম্যাচ বাকি একটা ফাইনাল, আর ভারতের বেস্ট ক্রিকেটটা তো আমরা দেখে ফেলেছি। মানে কিছুটা কি 2023 ওয়ার্ল্ড কাপের মতো মনে হচ্ছে? মানে ভারতের জার্নিটা কিন্তু একদম স্মুথ, এবং সবচেয়ে পিক একটাই খালি খুঁত, সেটা হচ্ছে বিরাট কোহলি রান পাননি, একটা বড় প্লেয়ার তার জন্য। কিন্তু 2023-এও যেটা হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে, ভারত সব ম্যাচ জিতলো, যে ফাইনালে একটা ডিজাস্টার হলো। আপনি কি কোনোভাবে সেরকম কোনো শঙ্কা দেখেন কিনা? এবং অস্ট্রেলিয়া কিন্তু ফাইনাল আসনের শঙ্কা জেগেছিল, আফগানিস্তানের সাথে যদি ম্যাক্সওয়েল ওই ইনিংসটা না খেলতো, উঠতোই না, সেমিফাইনালে আসতো না তারা। সেখান থেকে কিন্তু তাদের বেস্ট ক্রিকেটার সেমিফাইনালে ফাইনালে খেলেছে। হিস্ট্রি কিন্তু তেমনই তেমনই দেখেছি। বাট এবার একটা ভারতে একটা সুবিধা যে আমরা আবার এবার ভারত দলে আসি। ভারত মনে হয় থ্রু আউট দ্য টুর্নামেন্ট কমপ্লিট ক্রিকেট খেলেছে। T20 ফর্মেটে এই মুহূর্তে ভারত খুব ভালো দল। তারা গত বিশ্বকাপটা মিস করেছে, পুরো বিশ্বকাপ ভালো খেলে ফাইনালটা শুধু তারা খারাপ খেলেছিল। এই বিশ্বকাপের সোফার ট্রেন্ডটা সেদিকে যাচ্ছে। বাট T20 যেমন আমার মানে ভারত বেশ ভালো দল, এবং কন্ডিশনটা হয় কি আমার কাছে ভারত দলকে একটা জিনিস মনে হয় যে তারা কন্ডিশন উইকেট নিয়ে খুব বেশি ভাবে, যেটা আমার মনে দরকার নেই। সেটা করতে যেয়ে কিন্তু গত ওয়ার্ল্ড কাপে তাদের মানে সেটব্যাক হয়েছিল, তাদের জন্য পুরো উল্টো বুমেরাং হয়েছে। তারা যদি শুধু তার স্ট্রেংথটা ভাবে, সেটাতেই তারা অপোজিশনের চেয়ে বেটার ধরেন এক হিসাবে, ওটাতে থাকলেই তাদের আরো ফ্রি থাকে। আই থিঙ্ক সো। যখন আপনি স্লো টার্নিং ট্র্যাক অথবা বোলার ফ্রেন্ডলি উইকেট বানাবেন,
তখন কিন্তু ইট কুড বি এনিবডিজ গেম, তখন যে কারো খেলা হয়ে যায় অন গিভেন। তখন বড় ব্যাটসম্যানও তো ছোট ব্যাটসম্যান হয়ে যায়, মানে হিসাব তো তাই। এক্স্যাক্টলি। এবং দেখুন ফ্ল্যাট উইকেটে ভারতের ব্যাটসম্যান কিন্তু 230-240 কে অভ্যস্ত। সো ভালো উইকেটে যেটা আমরা বলে থাকি টি-20 ফরম্যাটে, যেটা ব্যাটসম্যান বোলার সবার পক্ষে কিছু না কিছু থাকবে, সেক্ষেত্রে ভারতের চান্স বেশি। আমি জানি না তারা আজকে কেমন কন্ডিশনে খেলবেন, বিকজ অবশ্যই তাদের কিছুটা প্রভাব থাকে যখন আমরা কন্ডিশন ক্রিয়েট করি। আমরা দেখেছি এটা কিন্তু আসলে লুকানোর কিছু নেই, এটা ওপেন সিক্রেট। বাট আমার মনে হয় তারা যদি ভারত সোফার খুব ভালো ক্রিকেট খেলেছে, খুব ভালো দল, ব্যাটিং বলেন বোলিং বলেন, ভারতের বোলিং সাইডে কিন্তু অনেক স্ট্রং, ব্যাটিংও কিন্তু বেশ স্ট্রং। বিরাট কোহলি রান করেনি, কিন্তু এই যেটা হয় চ্যাম্পিয়নের জন্য বিগ ম্যাচে বসে থাকেন। আমি শিওর যে আজকে বিরাট কোহলি রানে ফিরবেন, তাদের আসলে চিন্তা করার কিছু নেই। আর সোজা কথা হচ্ছে অন পেপার যদি ফেভারিট বলতে হয় সেটা ভারতকেই বলতে হয় ফর্ম বিচারে। আমি যদি একটু প্লেয়ার ধরে আসি, প্রথমে দুই অধিনায়কের কথাটা একটু আলাপ করতে চাই। রোহিত শর্মা চ্যাম্পিয়ন প্লেয়ার আমরা জানি, এবং তিনি এই টুর্নামেন্টে 3rd রান গেটার 248, তার সামনে কিন্তু টপ রান গেটার হওয়ারও চান্স আছে যদি একটা ভালো ইনিংস খেলেন। অন দ্য আদার হ্যান্ড মার্করাম অতটা ফর্মে না থাকলেও কুল কাস্টমার এবং ওয়েল রেসপেক্টেড। সাউথ আফ্রিকার এই দলটাই কিন্তু খুব বেশি বড় নাম নেই, ইনসেন্স যে আগে ক্যাপ্টেন কে ছিল গ্রেম স্মিথ, লিজেন্ড, শন পোলক লিজেন্ড। মার্করাম কিন্তু অল্প লিজেন্ড না, বাট মার্করামের কিন্তু একটা যদি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, কিন্তু সেই ওয়ার্ল্ড কাপ জেতার কিন্তু অভিজ্ঞতাটা আছে। আমাকে মার্করামের যে জিনিসটা ভালো লেগেছে যে ক্যাপ্টেন ভেরি কুল, মানে এরকম সিচুয়েশন এটা খুব দরকার হয়। প্লেয়ার যদি আমি স্কিল অনুযায়ী হিসাব করি, রোহিত শর্মা ডেফিনেটলি মার্করামের থেকে অনেক এগিয়ে থাকে। রোহিত শর্মা যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আরও অনেক ভালো ব্যাটসম্যান আছে, বাট রোহিত শর্মার মতো এত অনায়াসে ছক্কা মনে খুব কম মারতে পারে, খুব কম খেলার মারতে, নট ইভেন গ্লেন ম্যাক্সওয়েল, তাকে কষ্ট করে মারতে হয়। রোহিত শর্মা 6 গুলো 6 না হয়ে 8 বলতে পারেন, 10 বলতে পারেন, এত দূরে যায়, অনায়াসে যে কোনো দিকে মারতে পারেন। রোহিত শর্মা স্কিল অনুযায়ী ডেফিনেটলি রোহিত শর্মা অনেক এগিয়ে, বাট মার্করামের উপরে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাপটা মানে একটু কম পড়বে। মার্করামও কিন্তু অত স্কিলফুলি অত নাম করা প্লেয়ার না, বাট ভেরি ইম্প্যাক্টফুল প্লেয়ার, এবং সেই ফেলে মনে হচ্ছে তিনি তার টাচটা একটু ফিরে পেয়েছেন। সেটাই রোহিত শর্মার কথা যেটা বলছিলেন, যে রোহিত শর্মা তার দলের কাছ থেকে যে তার দলের কি মূল স্ট্রেংথটা আপনি এটা বলবেন যে লটস অফ অলরাউন্ডার্স। আপনি যদি ভারতের ব্যাটিং অর্ডার দেখেন, সেখানে টপ অর্ডার কিন্তু 4 জনের মধ্যে শেষ হয়ে যায়, তারপর সবাই অলরাউন্ডার। এটা তো একটা বড় স্ট্রেংথ ভারতের জন্য। এটা বড় স্ট্রেংথ, এই জন্য রোহিত শর্মা একটু বেটার বোলিং অপশনে খেলতে পারে, মানে বেশি বোলিং অপশনে খেলতে পারে, এবং ভারতের বোলাররা সবাই ভালো ব্যাটিং করতে পারে। এটা ভারতের একটা অনেক বড় অ্যাডভান্টেজ। সামডে আপনার এমনিতে টি-20 ক্রিকেটে কিন্তু টপ 4 রান করলে বাকিদের রান করার দরকার হয় না, বাট সামডে টপ 4 ফেল করবে, সেক্ষেত্রে বোলারদের ব্যাটিং করতে পারাটা, ব্যাটিংয়ের স্কিল থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের একটু সমস্যা আছে, আমাদের বোলার অত ভালো ব্যাটিং করতে পারে না, বাংলাদেশ টিমের কথা বলছি। বাট ইন্ডিয়ার এই অ্যাডভান্টেজটা আছে, 4 জনে কিন্তু ইন্ডিয়া 6 জন ব্যাটসম্যান না নিয়ে 4 জন ব্যাটসম্যান, জেনুইন ব্যাটসম্যান, বাকিরা বোলিং ব্যাটিং অলরাউন্ডারকে বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাতে পারেন। এটা তো অ্যাডভান্টেজ অবশ্যই, বিকজ আপনি যদি ব্যাটিং লাইনটা বড় করেন, বোলিং লাইনটা ছোট হবে। টি-20 সামটাইমস আপনার বেস্ট বোলাররা হয়তো ভালো করতে না পারে, সেক্ষেত্রে সেকেন্ড অপশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে খুব ভালো মতো আছে। ফাইনালের মঞ্চে যদিও সবচেয়ে বড় নাম রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কিন্তু আলাদাভাবে একটু ঋষভ পান্ত নিয়ে আলাপ করতে চাই। শুরুতে একটা ভালো ইম্প্যাক্ট দিয়েছিলেন, তার ক্যাপাবিলিটি আমরা জানি। ঋষভ পান্তের জন্য এবং অ্যাক্সিডেন্ট ফেরত একজন মানুষ, যার আসলে মারা যাওয়ার মতোই একটা সিচুয়েশন হয়েছিল, তিনি আজকে বিশ্বকাপের মঞ্চে এবং এরকম একটা বড় মঞ্চে। সেকেন্ড লাইফ তার জন্য, সেকেন্ড লাইফ। ঋষভ পান্ত খুব ক্যাপেবল ব্যাটসম্যান, যদি এখন তার বড়টা আমরা দেখতে পারেন। আমার মনে হয় ইন্ডিয়া এবার যেটা তাদের গেম প্ল্যান ছিল, আসলে এবার কন্ডিশনে যে সবাই যে গেম প্ল্যানটা করেছে, কেউ আসলে মনে করেন যে 70 কিংবা 80 করবে, যে ব্যাটিং আসছে সে চিন্তা করছে একটা ইম্প্যাক্টফুল ইনিংস 30-40 রান হোক, সেটাই বরং কাজে দেবে। এবং কেউ কিন্তু আসলে 160-170 চিন্তা করেনি, সবাই কিন্তু চিন্তা করেছে 150 প্রবলি রোহিত শর্মা শুরুতে রান করবে, বাট পরের দিকে কেউ এসে যেটুকু সময় পেয়ে কার্যকরী ইনিংসটা খেলে যাবে। ঋষভ পান্ত আসলে যেমনই করেন তার ব্যাটিং এরকম, ভালো উইকেটে এমন ব্যাটিং করবে, খারাপ উইকেটে এমন ব্যাটিং করবে। 3 নম্বরে ব্যাটিং করছে, যেটা একটা যেখানে আসলে ঋষভ পান্তকে আমরা সাধারণত দেখি না, সে কিন্তু নর্মালি নিচে ব্যাটিং করে, সেখানে ঋষভ পান্তকে ইন্ডিয়া সুযোগ দিচ্ছে। ভালো কিন্তু ব্যাটসম্যান বাইরে বসে আছে, জয়সওয়ালের ওয়েস্ট ইন্ডিজে কিন্তু রেকর্ড খুব ভালো। একটা জিনিস তো ছিল যে ইন্ডিয়া হয়তো এই চান্সটা নিতে পারতেন, বিরাট কোহলিকে 3 নম্বরে নিয়ে এসে, যেখানে বিরাট কোহলি সাধারণত ব্যাট করে, ইভেন শুভমান গিলকে রেখে এসেছে, তারা শুভমান গিলকে রেখে এসেছেন, তো ইটস এ বিগ কল।
সোফার এখনও কিন্তু ঋষভ পান্টের কাছে ইন্ডিয়া অত বেশি কিছু পায়নি, তবে আজকে তো একটু এক্সপেকটেশন থাকবে তার উপর, যদি সুযোগ থাকে ঋষভ পান্ট ছোট ইনিংসগুলিতে একটু বড় করেন। বুমরার প্রেজেন্সের পরও আশদীপ হচ্ছে 15 উইকেট, জি, এবং নতুন বলটা আশদীপকেই দেওয়া হয়, এবং তারও কিন্তু একটা চান্স আছে টপ উইকেট টেকার হওয়ার, কারণ 17 উইকেট ফারুকির, 15 হচ্ছে আশদীপের। এই রান গেটার বা উইকেট টেকার এর মধ্যে কিন্তু সাউথ আফ্রিকান টপে নেই কেউ। না, ইন্ডিয়ার হচ্ছে 2টা চান্স আছে। আশদীপকে নিয়ে কি বলবেন? সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ হেভি, বাট স্টার্টেড উইথ কুইন্টন ডি কক। আশদীপের উপর মানে প্রথম যে কাজটা থাকবে তাকে ফেরানো, এবং আশদীপকে নতুন বলে মোটামুটি উইকেট, যেহেতু সুইং বলার বোলিং করে থাকেন, আমরা অস্ট্রেলিয়ার সাথে দেখেছি শুরুর ইম্প্যাক্টটা কিন্তু তিনি করতে পেরেছিলেন, শুরুর যে ধাক্কাটা সে দিতে পেরেছিলেন। আশদীপের উপরে ডেফিনেটলি আজকে ইন্ডিয়ার যে এক্সপেকটেশন থাকবে আমাদের শুরুতে উইকেট নেওয়াটা, কারণ ডিকককে যদি তারা ফেরাতে পারেন। রিজা হেনরিক্স এখনও পর্যন্ত তার বেস্ট আমরা দেখতে পারেনি, ডিকক শুরুর যে রানটা ডিককের দিয়েই তারা এক্সপেক্ট করছেন। আমাদের আশদীপের উপরে মূল কাজটা থাকবে যে শুরুতেই ডিককের উইকেটটা নিয়ে নেওয়া। ঠিক যে জিনিসটা ধরুন আপনি ইংল্যান্ড ম্যাচ যদি রিকল করেন, তাদের মূল টার্গেট ছিল হচ্ছে আগে যত দ্রুত বাটলারকে ফেরানো। যখনই সেটা সাকসেস হয়ে গেল তখন কিন্তু কাজ ইজিয়ার হয়ে যায়। ডিকক হচ্ছে সেই টাইপেরই প্লেয়ার। আমরা যদি আরেকটু স্পিন কনটেক্সটে তাকাই, ভারত তো স্পিনে ঐতিহাসিকভাবে স্ট্রং, নিজেরাও খেলেও ভালো, 3 স্পিনার স্কোয়াডে, যেটা তাদের একটা বাড়তি দেয়, সুবিধা দেয়। কিন্তু মূল লড়াইটা তো দুই দলের দুজনের কথা বলবো, কুলদীপ এবং যদি শামসির একটা কম্পারিজন করেন, একই টাইপের বোলার, একই টাইপের ইম্প্যাক্ট রাখছে এবার ওয়ার্ল্ড কাপে। দেখুন, আমরা একটু আগে আলাপ করছিলাম না, ইন্ডিয়ায় 4 জন ব্যাটসম্যানে খেলছে, ইন্ডিয়া কিন্তু 6 জন বোলার আছে, 3 জন ফাস্ট বোলার, 3 জন স্পিনার। চাহাল বাইরে বসে আছেন, খুব কার্যকরী একজন লেগ স্পিনার, কারণ 3 জন লেফট আর্ম স্পিনার দলে আছেন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ। সাউথ আফ্রিকা টিমের কেশব মহারাজ রেগুলার খেলে থাকেন, বাট সিন্স তাবরেজ শামসির ইনক্লুশন হয়েছে, তারপর কিন্তু ব্যাটিংটা বোলিংটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে। আমার কুলদীপ শামসির দুজনই এমন মানে বোলার যাদের উপর ক্যাপ্টেন আশা করে থাকেন রান দিতে দাও বাট উইকেট নিয়ে নাও, সেই কাজটা কিন্তু তারা দুজনই করছেন। যদি কম্পেয়ার করতে পারেন, ইটস ডিফিকাল্ট ফর মি, বিকজ আমার মনে হয় যে তাবরেজ শামসি বেশি ইম্প্যাক্ট রেখেছেন। যখনই বল হাতে শুধু কয়েকটা ম্যাচে আমরা দেখেছি সাউথ আফ্রিকা স্ট্রাগলিং, এবং একটা ম্যাচ যদি চিন্তা করেন, যদিও ছোট টিম নেপাল, ওই ম্যাচটায় কিন্তু নেপাল অলমোস্ট রিচ করে গিয়েছিল। 18তম ওভারে সে তাবরেজ শামসি, 18 অথবা 19তম ওভার, যে কোনো একটা ওভারে তাবরেজ শামসি পুরো খেলার চেঞ্জ করে দিয়েছে। কুলদীপ যাদব মাঝখানে বোলিং করেন, বাট শামসি মানে শুরুতে এবং শেষের দুদিকে ভালো করছেন। কুলদীপকে দিয়ে যেমন ভারত একটু রানের চাপও তৈরি করে, শামসির বেলায় সেটা থাকে না, শামসি শুধু পারচেস করবে উইকেট, এরই তার হচ্ছে বিশেষ একটা বিষয় থাকে। হার্দিক পান্ডিয়া ইম্প্যাক্টফুল, আমরা সবাই জানি। এই বিশ্বকাপে যতটা সময় গেছে পান্ডিয়ার কিন্তু ধার ততটা বেড়েছে। শুরুতে কিন্তু ওরকম ফর্মে ছিলেন না, ইভেন আইপিএল ভালো যায়নি। পান্ডিয়াও তো আজকের ম্যাচের একটা ভাইটাল ক্যারেক্টার মানে হতে পারেন। অবশ্যই, এবং পান্ডিয়া ওই ধরনের ক্রিকেটার। সিলেক্টারদের তো ইন্ডিয়ান সিলেক্টার ডেফিনেটলি ভালো কাজ করেছেন। ইট নট ইজি, মানে ইন্ডিয়া এত ভালো এত প্লেয়ার, আইপিএল যখন অফ ফর্মের কাউকে খেলানো, এটা একটা খেলানো, কারণ আরও কিছু খেলোয়াড় কিন্তু ছিলেন যারা তার থেকে আরও ভালো প্লেয়ার যারা বসেছে। আমি পারফরমেন্সের দিক দিয়ে আমাদের দেশে কিন্তু ডিফিকাল্ট হতো, ওই আইপিএল ফর্ম নিয়ে মূল দলে চান্স পাওয়া অনেক কথা হতো, বাট তার উপরে বেশ আস্থাটা রেখেছিলেন। পান্ডিয়া আগেও আসলে ভালো করেছেন। এই ওয়ার্ল্ড কাপে পান্ডিয়া বল হাতে উইকেট নিচ্ছেন। পান্ডিয়া কিন্তু ইউজুয়ালি আমরা জানি যে ব্যাট হাতে বেশি কার্যকরী, বাট বল হাতে কিন্তু উইকেট নিচ্ছেন। এট সেম টাইম ব্যাট হাতে কিছু ইনিংস খেলেছেন খুব ইম্প্যাক্টফুল। ইনিংসগুলো অত লম্বা মনে হবে না, কিন্তু যেমন লাস্ট ম্যাচে লাস্ট 2টি 6, ওই 2টি 6 কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। সো আজকে একটা বড় ভূমিকা তো পান্ডিয়াকে রাখতে হবে যদি ইন্ডিয়া ট্রফিটা উঠাতে চায়। একজন মানে ক্রিকেটার, তার কথা আলাদাভাবে আলোচনা করতে আমাদের বাধ্য করাচ্ছেন নরকিয়া। আপনি যদি দেখেন যে তার অ্যাকুরেসি বা যেখানে বল করেন প্ল্যানের সঙ্গে একদম সাউথ আফ্রিকার যে প্ল্যান, ইভেন রাবাদা থাকার পরেও এই টিমে যদি আপনি আলাদাভাবে ইম্প্যাক্টের কথা বলেন, সেটা নরকিয়া রাখছেন। সাউথ আফ্রিকার বোলিংয়ের বৈশিষ্ট্য এখানে যে 3 জন বোলার 3 জন 140+ বল করতে থাকে। ইয়ানসেন টল ফাস্ট লেফট আর্ম ফাস্ট বোলার, শুরু করছেন 140% সুইং করাতে পারেন। রাবাদা এখন যখন শুরুতে আসলো অত গতি নেই, বাট স্টিল ভেরি কুইক, খুব ভালো জায়গায় বল করে থাকেন, ইম্প্যাক্টফুল বোলার গত ম্যাচে আমরা দেখেছি। বাট তারপর নর্মালি কি হয়, 2 জন মেইন ফাস্ট বোলার চলার পর সবাই কিন্তু একটু ব্রিদিং স্পেস তৈরি হয়, সেখানে নরকিয়া চলে আসে। থার্ড সিমার সন্ধ্যা এত গতিময় হয় না, সেখানে নরকিয়া আরও গতিতে বল করে থাকেন।
বাট হি নিড টু বি কেয়ারফুল টুডে বিকজ ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু এখন যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ তারা কিন্তু গতিটা পছন্দ করে। সো ভালো জায়গায় বল করা নোরকিয়ার দরকার হবে, বাট নোরকিয়ার ফর্মটা এবার সাউথ আফ্রিকাকে অনেক সাহায্য করেছে। একটা ইনফর্ম পেস বোলার এখন অনেক কনফিডেন্স দেয় যে কোনো দলের ক্ষেত্রে। আমরা যদি বার্বাডোসের উইকেট নিয়ে একটু আলাপ করি, অল থ্রু ওয়ার্ল্ড কাপে আমাদের উইকেট নিয়ে টেনশনে ভুগেছে, বাট বার্বাডোসের উইকেট কিন্তু সেমিফাইনালের মতো হবে না বলে আমরা আশা করি। ট্র্যাক রেকর্ডও তা বলে না। বার্বাডোসের খেলা কিন্তু কিছু না হলো 170 180 এরকম জায়গায় যাওয়ার কথা। আপনার কি মনে হয় ফাইনালে সেরকমটা থাকবে? চেঞ্জ করতে হলে অনেক কষ্ট করতে হবে, মানে যদি 150-এর খেলা বানাতে হয় তাহলে অনেক কষ্ট করতে হবে। বাট ট্র্যাডিশনালি দেখুন, যখন আর্লি ডেজ ইন ওয়েস্ট ইন্ডিজ সব উইকেট কিন্তু একই রকম ছিল অলমোস্ট, বাট লাস্ট 5-6 ইয়ার্স কিন্তু ব্যাপারটা হয়ে গেছে শুধু বার্বাডোস এবং জ্যামাইকা, এই দুটি জায়গায় কিছুটা সেন্ট লুসা। বাট যদি গতির দিকে বলেন, বার্বাডোস এবং জ্যামাইকা এই দুটি জায়গায় কিন্তু একটু পেসার ফ্রেন্ডলি উইকেট। সেন্ট লুসিয়া ব্যাটিং ফ্রেন্ডলি, বাট এই দুটি জায়গায় পেসার ফ্রেন্ডলি হলে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটিং ফ্রেন্ডলিও হয়ে যায় বিকজ বল ব্যাটে আসে। এবং এখনকার ব্যাটসম্যানরা যদি আপনি টি-20 খেলাগুলি দেখে থাকেন, সবাই আসলে পছন্দ করে বলটা যদি ব্যাটে আসে। সো আমি আশা করছি তেমনই হবে। সেই ক্ষেত্রে এটা ট্র্যাডিশন, বারবাডোস উইকেট ট্র্যাডিশন, এখন তারা সেটা ধরে রেখেছে। আমরা যে এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু যতগুলি ম্যাচ দেখেছি, প্রবাবলি অনলি উইকেট রেগুলার রান হয়েছে, রেগুলার কনসিস্টেন্ট ছিল উইকেটের মানে ক্যারেক্টারের দিক থেকে। তা আমি আশা করছি তেমন উইকেট হবে। সেরকম হলে আজকে একটা ভালো ফাইনাল দেখতে পারবো বলে আমি আশা করি। আইসিসি গায়ানায় যদি ফাইনালটা রাখতো তাহলে বোধহয় অনেক ইজিয়ার হয়ে যেত ভারতের জন্য। বার্বাডোসটা একটু টাফ ওপেন ফর গায়ানা যখন সেমিফাইনাল হয়েছে তখন মোটামুটি খেলাটা 70-30 হয়ে গিয়েছে, মানে উইকেট দিয়ে 70-30 হয়ে গিয়েছে। আমরা সাউথ আফ্রিকার কনটেক্সট থেকে যদি আলাপ করি, আপনি বড় বড় নামের কথা বলছিলেন, তাদের নাম চোকার, মানে এটা আমরা জানি কম বেশি যে বহুবার তারা সেমিফাইনালের হিসাব মেলাতে পারেনি। এত বড় বড় দল গেছে, এত ভালো ভালো প্লেয়ার গেছে, শেষ পর্যন্ত যখন এই দলটা ফাইনালে, এই দলের কি বিশেষত্ব আলাদা চোখে পড়েছে আপনার? টিম গেম। দেখুন, আমরা সাউথ আফ্রিকার গ্রেট টিমগুলি যেগুলি কথা বলছি, যাদের সাথে আমরা খেলেছি, একসাথে 6-7 জন গ্রেট প্লেয়ার, গ্রেম স্মিথ, হার্শেল গিবস, নীল ম্যাকেঞ্জি, জ্যাক কালিস, অনেকে। জ্যাক কালিস তো লম্বা সময় শুধু শীর্ষেই ছিলেন অলরাউন্ডার, কেউ চাকে চ্যালেঞ্জ করতে পারে না। বোলিংয়েও যেখানে অ্যালান ডোনাল্ড, মাখা অ্যান্টনি, অনেক সবাই গ্রেট। সেই দলটা কিন্তু এত ভালো দল ছিল যে অন্য দলগুলি কিন্তু ওই যখন যে অ্যামাজন একটা সময় অস্ট্রেলিয়াকে সবাই রেড করতো, তখন কিন্তু সবাই সাউথ আফ্রিকা রেড করতো। এই দলটাকে হারানো মুশকিল হবে, বাট সেমিফাইনালে এসে নিজেরাই হেরে যেত। একবার হেরেছে, তারপর তো সেটা কন্টিনিউয়াস হয়েছে তাদের জন্য। তারা সামহাও ওই প্রেশারটা কখন নিতে পারেনি। তাদের থেকে অন্য দলগুলি কম হলেও কিন্তু তাদেরকে নকআউট স্টেজে এসে হারিয়ে দিয়েছে। এই দলটা কিন্তু অত বড় নাম নেই। ডিকক খুব ভালো প্লেয়ার, বাট হি ইজ নট গ্রেম স্মিথ না। রেজা হেনরিক্সে তো আমরা অনেক চিনিও না, অনেক শুরু করেছে, ওর ওই পর্যায়ে এখনো যায়নি। মার্করাম যদি আগের টিমগুলোর সাথে তেমন কিছু নয়, কিছু চেনা, তাও আইপিএল এর কল্যাণে, মানে যদি আপনি ইনিংসগুলোর কথা বলেন। এক্স্যাক্টলি। বাট এই দলটার যে জিনিসটা ভালো লেগেছে, এই দলটা আসলে আমাদের প্রত্যাশার চাপটা দলের প্রথম কথা, অন্য দলগুলোর উপর প্রত্যাশার চাপ অনেক বেশি ছিল, প্রত্যাশার চাপ কম। আর এই দলটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে খারাপ মুহূর্তে ভেঙে পড়ছে না, সেটাই সুপার লিগে। কিন্তু নেপালের সাথে ওই ম্যাচটা কিন্তু দেয়ার আন্ডার লট অফ প্রেশার, খুব সহজ ভেঙে পড়েছিল। বাট একটা মুহূর্তে তাদের মধ্যে ওই ফিলিং দেখিনি। বাংলাদেশের সাথে সেম, পসিবলি চোকার নাম শুনতে শুনতে ওরা বিরক্ত যে এটা করা যাবে না। এই দলটার মধ্যে এই জিনিসটা আছে এবং তারা টিম গেম খেলছে। আচ্ছা, আমি যদি মানে ওরা তো বড় সড়ো চোকার, অনেক আগের থেকে ট্রেডিশন বলে। ইন্ডিয়াও তো একটা ছোটখাটো চোকার। যদি আপনি আইসিসি ইভেন্টের কথা বলেন, সবসময় তারা বড় দল। শেষ ট্রফি কিন্তু 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, আর ওয়ার্ল্ড কাপ বললে 2011 যখন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতে। তারপরে কিন্তু লম্বা সময় আইসিসির কোনো ট্রফি নাই। সেটা কেউ মানতে চাইবে না আমি আলাপ করলে, বাট ইউর অ্যাবসলিউটলি রাইট। গত ওয়ার্ল্ড কাপটা যে ক্লাসিক এক্সাম্পল, সব দলকে উড়িয়ে দিয়েছে এবং এমন একটা দলের সাথে ফাইনাল খেলছে যে দলটা আসলে ফাইনাল আসার কথা না। অস্ট্রেলিয়ার কথা বলছে, অস্ট্রেলিয়া কিন্তু স্ট্রাগলিং বিগ টাইম, ডেফিনেটলি স্ট্রাগলিং দল ছিল সেখানে কিন্তু, এবং হেরেছে কি সুস্পষ্ট ব্যবধানে হেরেছে, কাছাকাছি হয়নি। এবং এটা কিন্তু একটা নেই, কয়েকটা ওয়ার্ল্ড কাপ স্টেজে কিন্তু ইন্ডিয়া এমন হয়েছে, T20 ওভার্স ফরম্যাটে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপে, এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে, সব জায়গায় কিন্তু ইন্ডিয়া এরকম স্ট্রাগল করেছে। সরি, টেস্ট চ্যাম্পিয়নশিপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ। মিনি চোকার বলতে পারেন, বিকজ এখন আরও তাদের উপর আমার মনে হয় তারা অনেক আন্ডার প্রেশার থাকে এখন, যে ম্যাচটা জিততে হবে, এত কিছু করেছি। নকআউট ম্যাচে আসলে ফেভারিট হওয়াটাই বিপদ।
কারণ সমালোচনা সেদিকে থাকে, সবার নজর সেদিকে। ফাইনালে বৃষ্টির আশঙ্কা আছে, মানে যথারীতি, কিন্তু আবার ওই অঞ্চলে এমনভাবে বৃষ্টিটা হয় যে ম্যাচ পরিত্যক্ত হয় না, দেখা যায় ঠিকই ম্যাচ হয়ে যায়, পাসিং শাওয়ার যেটা হয়। কিন্তু টস জিতলে কি সিদ্ধান্ত হবে অধিনায়কের, আপনার কি মনে হয়? ব্যাটিং এবার টু রিলিজ প্রেশার। যদিও ফার্স্ট সেমিফাইনালের ব্যাপারটা ভিন্ন ছিল, সেটা সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করলে হয়তো বুমেরাং হতে পারতো, বিকজ ডেফিনেটলি তারা চাইতেন 150-60 করতে। বাট এবার ওয়ার্ল্ড কাপের যে ট্রেন্ড, যদি আপনি পরের দিকে ব্যাটিং করা কিন্তু একটু মুশকিল হচ্ছে। সব উইকেটেই যত ভালো উইকেট হোক, পরের দিকে উইকেট একটু হলো স্লো হচ্ছে, ব্যাটিং চেজিং করাটা অত সহজ হচ্ছে না। যদি আপনি ব্যাটিং ফাইনাল খেলা, ইউ ডেফিনেটলি ইউর আন্ডার প্রেশার। সাউথ আফ্রিকা যতই বলুক যে তারা তাদের মূল যে বাধারা সেমিফাইনাল, যেখানে তারা বেশি আন্ডার প্রেশার থাকে, সেটা পার হয়ে এসেছেন, তারা এখন ফ্রি ক্রিকেট খেলবেন। বাট ফাইনাল হিমসেলফ ইজ এ প্রেশার, চ্যাম্পিয়নের প্রেশারে থাকে। আগে ব্যাটিং করে ফেললে প্রেশারটা থাকে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কন্ডিশনটা। ডেফিনেটলি এবার ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি যে সেকেন্ড ইনিংসে উইকেট একটু হলেও স্লো হচ্ছে, দিনের খেলায় বিশেষ করে যখন একটু রোদ পড়ে। দুই দলের কোচ নিয়ে একটু আলাপ করতে চাই, কারণ ব্যাক এন্ডের পরিকল্পনা অনেক ইম্পর্টেন্ট থাকে। রাহুল দ্রাবিড়কে আমরা সবাই চিনি, পুরো বিশ্বই চেনে, কিন্তু রব ওয়াল্টারকে কেউ চেনে না। উনি সাদা বলের কোচ সাউথ আফ্রিকার। নর্মালি সাউথ আফ্রিকার কোচদেরও কিন্তু বিভিন্ন সময় চেনে, কিন্তু এবারের কোচকে কেউ চেনে না। ইন্টারেস্টিং, তাদের টেস্টের কোচ আর সাদা বলের কোচ, এটা কিন্তু আলাদা। জি, খুব বেশি। আসলে কোচের তো একটা অনেক বড় ভূমিকা থাকে গেম প্ল্যানের পিছনে, অবশ্যই। বাট যদি ইন্ডিয়া কারোর জন্য, যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, আমি একজনের জন্য খুব খুশি হব, রাহুল দ্রাবিড়। আচ্ছা, বিকজ ইজ এ জেন্টলম্যান, এবং ক্রিকেটের জন্য একটা খুব ভালো বিজ্ঞাপন। উনি কখনোই কিন্তু সামনে আসেনি। ইন্ডিয়া কিন্তু যদিও ওয়ার্ল্ড কাপ স্টেজে অনেক ম্যাচ অনেকদিন জেতে না, কিন্তু এর মধ্যে ইন্ডিয়া কিন্তু অনেক সাফল্য আছে। রাহুল দ্রাবিড় কিন্তু কোনোদিন এসে বলেনি এটা আমার কারণে হয়েছে, সেটাই। কোনোদিন সবসময় পিছনে, প্লেইং লাইফে এরকম ছিলেন, এখনো সেরকম এমন ছিল। এই সম্মত এই ওয়ার্ল্ড কাপ দিয়ে তার কোচিংটা ইন্ডিয়ান টিমে শেষ হচ্ছে। সো তিনি যদি ভালো মতো শেষ করতে চান, আমি আলবি পার্সোনালি খুব খুশি হব। রব ওয়াল্টার হয়তো আমরা তো চিনি না, বাট দেখুন নিশ্চয়ই তার খুব ভালো কিছু গুণ আছে, বিকজ যেই কাজটা সবচেয়ে ভালো করেছেন, যেটা কোচে একটা অনেক বড়, কারণ এই পর্যায়ে আসলে স্কিল খুব একটা তেমন শেখানো কিছু থাকে না, কারণ এই খেলোয়াড়রা সবাই স্কিলফুল, তাদের স্কিল করার তেমন কিছু শেখানোর কিছু থাকে না। মূলত থাকে যে গেম প্ল্যান, ছোট ছোট কিছু প্ল্যান, অন্যতম প্ল্যান, এবং টিমটাকে কুল এবং কাম রাখা। সেটাই সাউথ আফ্রিকা দলটাকে মাঠে মনে হচ্ছে দে আর ভেরি কুল, কখনোই নার্ভের প্রেশারটা কিন্তু শো করছে। এটাই কোচের সবচেয়ে বড় সাফল্য। আপনার কাছে শেষ প্রশ্ন, আমাদের অনুষ্ঠান একদমই শেষ, ফাইনাল ফেভারিট আপনার চোখে? ডিফিকাল্ট কোশ্চেন। কেন বলছি যে ভারত আমার দৃষ্টিতে এগিয়ে থাকবে, ভালো টিম, কন্ডিশন ঠিক সাউথ আফ্রিকান কন্ডিশন না, এরকম কন্ডিশনে ভারত অবশ্যই একটু হলো এগিয়ে থাকবে। বাট এই সাউথ আফ্রিকান টিমটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে, মানে আলটিমেটলি চ্যালেঞ্জিং হবে। ইট উইল বি নট লাইক 60-40, ইট উইল লাইক 55-45, লাইক অথবা 5। আবিল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্বকাপের প্রথম দিন থেকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এই কাভার ড্রাইভ অনুষ্ঠানে। আজকে ফাইনালের দিনে শেষ পর্বে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের আবার অন্য কোনো আয়োজনে।